কাল ছেলের জন্মদিন, ওই জন্য বাড়িঘর রাত দিন এক করে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? মিষ্টুর সংসার আরও একটি সুন্দর ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। এখন ঘড়িতে সময় ওই 8টার মতো, তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হচ্ছে শুক্রবার, আজকে 27 তারিখ, আর কালকে হচ্ছে আমার ছেলের জন্মদিন 28 তারিখ। 28শে ফেব্রুয়ারি কিন্তু আমার ছেলে হয়েছিল, আর আজকে 27 তারিখ। তো বারটা, এবছরের বারটা মানে প্রথম বার্থডে আমার ছেলের, কিন্তু বারটা একদিনে পড়েনি, কিন্তু ডেটটা তো পড়বেই 28 তারিখ। তো যাই হোক, আজকে দেখো ওই জন্য বাড়িঘর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব। এমনিতেই পরিষ্কার থাকেই, তো তার মধ্যেও একটু এই যে দেখো, যেমন বিছানার চাদরটাকে একটু বদলানো, তারপর হচ্ছে এটাও থাকবে না, হয়তো অন্য একটা চেঞ্জ করব। তো তাও একটু সকালে যে বিছানার চাদরটা ছিল সেটা পুরনো, বা ওইটা একটু ময়লাও হয়েছিল, তো ওইটাকে কাচতে দিতে হবে। তো ওইটাকে কাচতে দিয়েছি, ওই জন্য আর একটা পুরনো নর্মাল বিছানার চাদরই কিন্তু পেতেছি। আর ওইদিকে আমি কিন্তু বালিশগুলো আর কম্বলটা কিন্তু গোছ করে রেখে দিয়েছি। আর আমার ছেলের মস্তানি দেখো, মাম্মা ঘর বাগাচ্ছে, মানে আমাকেও তো তার মধ্যে কিছু একটু মস্তানি করতেই হবে। তো এই যে দেখো, আমি একদিকে ভাগিয়ে যাচ্ছি আর ও একদিকে হচ্ছে ঘেটে যাচ্ছে। যখনই ওকে এদিক থেকে ওই দিকে করছি, খালি ও ওই দিক থেকে এদিকের মানে সব জিনিস। এই যে দেখো, আমি এই বিছানাটা বাগানোর আগে এই টেবিলে মানে ড্রেসিং টেবিলের এখানে জিনিসগুলো কিন্তু গুছিয়ে রেখেছিলাম, তো সেগুলোকেই দেখো আবার কিন্তু টেনে এনে আবার কিন্তু ফেলে দিয়েছিল। তো সেগুলোকেই আবার আমাকে গুছাতে হচ্ছে, মানে প্রত্যেকবারই এরকম হয় জানো তো, যখনই আমি সব জিনিসগুলোকে গোছাই তখনই ও হচ্ছে আবার সেগুলোকে নষ্ট করে দেয়। তারপর ওগুলোকে গোছ করে রেখে তারপর ঘর ঝাঁট দিয়ে, মানে বাসি ঘর ঝাঁট দিয়ে ঘর মুছে এখন দেখো চলে এসছি আমি হচ্ছে ডাস্টবিনের এখানটাতে, রান্নাঘরে। ময়লাটা তো ফেলে এসছি, তো সেই ময়লাটা ফেলার কারণে ডাস্টবিনটা পুরো ফাঁকা হয়ে আছে। তো এরকম একটা কালো প্লাস্টিক না দিলে মানে পুরো ডাস্টবিনটার উপরেতেই নোংরাটা ফেলতে হবে, ওই কারণে হচ্ছে এই যে দেখো একটা প্লাস্টিক বার করে নিচ্ছি, আর প্লাস্টিকটা এটা ডাস্টবিনটার ভিতরে ভরে রাখবো, যাতে আমারই ময়লা ফেলতে সুবিধা হয়। এরকমগুলো দিলে সুবিধা হয় জানো তো, হচ্ছে যখন ডাস্টবিনের বড় ডাস্টবিনের কাছে নিয়ে যাবে বাইরে, তখন এই কালো প্লাস্টিকটা তুলে তারপর ফিকে দাও না, কোনো অসুবিধা নেই। তো তারপর এদিকে দেখো, মা বললো আজকে যেটা মুড়ি খাবার হবে সেটা বসিয়ে দিতে। তো এই যে দেখো, একটা আলু কেটে নিয়েছি, আর তার মধ্যে আজকে দিয়েছি কিন্তু গোটা মুসুর ডাল, একদম যে ছাল সইতো যে মুসুর ডালগুলো হয় না, তো এগুলো কিন্তু মুড়ি দিয়ে খেতে বেশ ভালো লাগে। আর এখান থেকে ক্যান্টিন থেকে পাওয়া যায়, সো সেটাই কিন্তু বড়বাবু নিয়ে আসে। তো এই দিকটাতে দেখো, তারপর আমি কিন্তু কাপড় কাচতে দিয়ে দিয়েছিলাম। আজকে বেশ অনেক কটাই কাপড় ছিল। বুঝতেই পারছো, বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান হলো, মানে ছোটোখাটো হোক আর বড় অনুষ্ঠানই হোক, মানে কাপড় তো মনে হয় থেকেই যায়। অনুষ্ঠানের আগেও কাপড় থাকে আর অনুষ্ঠানের পরেও কিন্তু কাপড় থাকে, কারণ মনে হয় অনুষ্ঠানের আগে মনে হয় যে সবগুলোই হয়তো নোংরা, কেচে দিলেই ভালো, আর অনুষ্ঠানের পরে মনে হয় যে সবগুলোই নোংরা, এগুলো তো কাচতেই হবে এই জন্য। তো তারপরে এইদিকে দেখো, এইদিকে আমি কিন্তু কাপড়গুলো মেলে এসে এখন দেখো মুড়ি খাবার হয়ে গিয়েছিলো। মা বললো চটজলদি কিন্তু মুড়িটা খেয়ে নে, তারপরে তুই কিন্তু স্নান করবি। তো এইদিকে দেখো, আমি ওর জন্য এই যে দেখো গোটা মুসুর ডালটা, এটা দিয়ে কিন্তু মুড়ি খেতে জাস্ট হেভি লাগে। আর তার সাথে ছিল কিন্তু আজকে পেঁয়াজ আর কিন্তু লঙ্কা, তো সেগুলো দিয়েই কিন্তু আজকে খাওয়া দাওয়া করেছি। তারপর এইদিকে দেখো, আমাদের জন্য ডাল বসিয়ে দিতে বললো মা, তারপর আমি কিন্তু ডাল বসিয়ে দিয়েছি। আর ডালটা বসিয়ে দেওয়ার পরে তাতে মা করছিল এই যে দেখো কাল্লা আলুই ভাজা, তো সেগুলোই আমি একটুখানি লেড়ে দিচ্ছি, কারণ দেখলাম যে একটু লাগা লাগা হয়ে গিয়েছিলো কড়াইটার চারপাশে আর কি, লেগে যাচ্ছিলো, ওই জন্য মা বললো একটুখানি লেড়ে দে। ওই জন্য এই যে দেখো একটুখানি লেড়ে দিচ্ছি হালকা হাতে, আর কি যাতে মানে ভেঙে না যায়, কারণ আলুগুলো ভেঙে গেলে বেশ খেতে ভালো লাগে না, ওই জন্য বেশ হালকা করেই কিন্তু আমি নাড়ছি চাড়ছি, বেশ গোটা গোটা থাকলে ভালো লাগে। তো যাই হোক, ওই দিকটাতে আমি কিন্তু এটা নাড়চাড় করার পরে ওই দিকটাতে যেটা হবে আজকে, আর সবজি বেশি কিছু সবজি হবে না, বাস আজকে সিম্পলই হবে। কালকে যেহেতু অনুষ্ঠান, তাই আজকে জলদি জলদি আমাদেরকে রান্নাবান্না করে আর কি রেস্ট করতে হবে, কালকে যেহেতু একটু ছুটা দৌড়া এসব আছে, তো ওই কারণে। তো আজকে দেখো একটু ফুলকপি করব। তো এই ফুলকপি একদম টাটকা, কিন্তু যতই টাটকা হোক না কেন, আগের দিনেই বললাম যে এখন আর ফুলকপি বাঁধাকপি খেতে অতটাও ইচ্ছা করে না, কিন্তু কি করবে বলো, এগুলো ছাড়া তো কোনো সবজিও ঠিক মানে হাতের কাছে আসেও না। কি বানাবো, তখন দেখি যে ফুলকপি বাঁধাকপি রয়েছে, তো চলো ওগুলোকে বানিয়ে দিই। আর বানিয়ে দেওয়ার পরে জানো তো, কেউই খেতে চায় না, আমি নিজেরই আমার ভালো লাগে না, তো মানে আমার বাড়ির বাকিরা কি করে খাবে বলো। তো যাই হোক, এইদিকে দেখো সুন্দর করে সব ফুলকপিটাই দিয়ে দেবো, আর বেশি রাখার দরকার নেই। যদি বানিয়ে দিই, যদি ভালো খেতে হয় তাহলে কিন্তু খেয়ে নেবে, এবার তরকারির টেস্টের উপর নির্ভর করে যে কীরকম হবে। তো এইদিকে দেখো বেশ ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে ফুলকপি, এখনকার ফুলকপি যতই সিদ্ধ করো না কেন, ডাঁটিগুলো সহজে কিন্তু সিদ্ধ হতে চায় না,
ওই জন্য এই যে দেখো একটু বেশ ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখন আমি দেখছি যে কোনটা ছোট আছে আর কোনটা বড় আছে। আর তার মধ্যে দেখলাম ফুলকপিটা হালকা একটু দাগ হয়েছে, পোকা টোকা হয়তো, তো সেই কারণে ওইখানটা দেখো একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর এই ফুলকপিটা কেটে আমি কিন্তু চটজলদি গিয়েছিলাম কিন্তু স্নান করতে, কারণ এর মধ্যে আমি যদি আবার রান্না করতে ঢুকে যেতাম তাহলে আর আমার স্নানটাই করা হতো না। ওই জন্য আমি কিন্তু গিয়েছিলাম স্নান করতে। আর এই যে দেখো স্নান করে এসে পর দেখলাম যে এটা মানে কাল্লা আলুই ভাজাটা হয়ে গিয়েছিল। তো সেটাকে এখন দেখো আমি কড়াই থেকে তুলে রাখছি। আর মা বলল যে আজকে রান্নাটা তুই কর, আমি আর করব না। ওই জন্য এই যে দেখো মানে এটা তো ভাজা হচ্ছিলই, এটা মা চাপিয়েছিল, কিন্তু নামাচ্ছি কিন্তু এই আলুগুলোর জন্য ভাজতে অনেকক্ষণ সময় লাগে। আর গ্যাসের মানে ফ্লেমটা একদমই লোতে ছিল, একদমই লোতে, মানে জাস্ট মিদি করে জ্বলছিল। ওই জন্য কিন্তু অনেকক্ষণ ধরে প্রায় আধা ঘন্টা ধরে যেন কাল্লা আলুই ভাজাই আজকে হয়েছে, যেহেতু সবজি টবজি তারপর আদা রসুন কিছুই কাটা থাকেনি। ওই জন্য কিন্তু এটা ধীরে ধীরে করে ভাজা হয়েছে। যদি আমাদের তাড়া থাকতো তাহলে কিন্তু জলদি জলদি কাটা হয়ে যেত। আর ওইদিকে স্নান টান করে এসে দেখো ফুলকপিটা তো কেটেই রেখেছিলাম, সেটাকে এখন নিয়ে নিচ্ছি ধুতে। আর এখনও অবধি আলু কাটা হয়নি, তো সেই জন্য আমি প্রথমে দেখো এই যে আলুটাই কেটে নেব। তারপর এটাই তো মানে হবে ফুলকপি আলুর তরকারি আর হচ্ছে কাল্লা আলুই ভাজা। এখনও অবধি কিছু ঠিক হয়নি, তো সেই জন্য আমি আলু কাটতে ভুলে গেছিলাম। ওই জন্য দেখো প্রথমে আমি আলুটাই কেটে নিচ্ছি। জানো তো প্রথমে ভেবেছিলাম যে আমার ছেলের জন্মদিনটা এবারে আর কি এখানে সেলিব্রেট করব না, ঘরে যে একবারে সেলিব্রেট করব। এখানে তো সেমন কাউকে চিনিও না, আর কি বলবো বলো, এখানে আর কি অতটা বাঙালিও নেই। ওই জন্য ভেবেছিলাম যে এখানে করব না, বাড়িতে গিয়ে করব। আবার এটাও মনে হচ্ছিল যে এখানে যদি না করি বাড়িতে গিয়ে আর কিন্তু সেলিব্রেশন করা হবে না, কারণ জন্মদিন সেই দিনেই সেলিব্রেশন করা ভালো। তারপরে মানে যে কোনো অনুষ্ঠানই সেই দিনটা হলেই ভালো, তারপরে যে কি আর সেলিব্রেশন করতে মন যায় না। আর বেটুর তো জীবনের প্রথম বার্থডে, তো ওই জন্য ভাবলাম যে যাক এখানে ছোটোখাটো করেই করে দেবো। তো প্রথমে ভেবেছিলাম যে আমাদের রুমেতেই করে দেবো, তারপর লোক গুনতি করে দেখছি যে 60-70 জন লোক হয়ে যাচ্ছে। এবার আমাদের তো এই ছোট ছোট দুটো রুম, তার মধ্যে এরকম বড় বড় দুটো খাট আছে, তো আর কোথায় বা মানে বসারও একটুখানি জায়গা হয় না, তোমরা তো দেখেইছো। তো ওই কারণে ভাবলাম যে 60-70 জন লোক, তাহলে আবার এসে যদি আমরা আবার ডিনারের আয়োজন করি তাহলে লোকগুলো বসবেই বা কোথায় আর খাবেই বা কোথায়, এরকম অনেক কিছু মানে চিন্তা ভাবনা করে মানে এই আজকে এত দূর অবধি মানে দুপুর অবধি জানি যে আমরা যে ঘরেতেই আর কি আমরা অনুষ্ঠানটা করব, কিন্তু বিকালে গিয়ে সত্যি একটা সিরিয়াস চিন্তাভাবনা হয়ে যায়। আর মানে আমাদের মাথায় আসে যে না, ঘরে যদি অনুষ্ঠানটা করা হয় তাহলে কিন্তু অনেকটাই আর কি আমরা প্রবলেমে পড়ে যাব। ওই জন্য অনেক বাইরের থেকে একটা দেখে মানে আমাদের এখানের ভিতরে একটা পার্টি হল পাওয়া যায় যেখানে সমস্ত রকম পার্টি আরে হয়, তো ওই জন্য ওইখানেই অনেক চিন্তাভাবনা করে ওইখানেই কিন্তু আমরা বুকিং করেছি। আর কালকে বার্থডেটা কিন্তু বেটুর ওইখানেই আমরা পালন করব। ঘরেতে হলে অনেকটাই প্রবলেমের মধ্যে পড়ে যাব, মানে অনেকটাই যেহেতু আমরা ডিনারের আয়োজন করেছি, ডিনার প্লাস টিফিন, তো অনেকটাই মানে কি বলবো প্রবলেমের মধ্যে পড়ে যাব। ওই জন্য আমার হাজব্যান্ড কিন্তু অনেক চিন্তাভাবনা করে বলল যে না, বাইরেতেই করা ভালো, ঘরেতে এত নোংরাও হবে নি, আর মানে জিনিসটা দেখতেও ভালো লাগবে। আর এইখানে হলে কোথায় বা ডেকোরেশন হবে, কোথায় বা কি হবে, তো তার থেকে বাইরে করাই ভালো। তো আমারও ইচ্ছাও ছিল যে হ্যাঁ বাইরে করাও ভালো, দেখতেও ভালো লাগবে, তো ওই জন্যই কিন্তু আমরা বাইরে করব। যতই হোক ছেলের জন্মদিন বলে কথা, সেটা তো মানে ভাবছি যে ছোটোখাটো করে পার করে দেব, কিন্তু সেটা তো আর করলে হয় না, কারণ আমার ছেলের জীবনের প্রথম বার্থডে। আর এইটুকু মানে এই তো সেদিন হলো, দেখতে দেখতে কিন্তু 1 বছর হয়ে গেল। ভাবতেই পারছি না যে আমার ছেলে 1 বছরের হয়ে গেল, দিন কত তাড়াতাড়ি পেরিয়ে যায়। এই তো সেদিন আমার পেটুতে আসলো, এখন আবার দেখো হচ্ছে মানে 1 বছরের তার বার্থডেও হয়ে গেল। কদিন পরে সে চলতেও শিখে যাবে, আর সে আর কারো পাত্তা দেবে না, কেউ তাকে পাত্তা পাবে না, এরকম তার অবস্থা। আর জানো তো সবথেকে বড় ভুল হচ্ছে, আমি যখন বেটু আমার পেটেতে এসেছিলো তারপর থেকে না আমি এরকম ব্লগিং করা কিন্তু ছেড়ে দিয়েছিলাম, কারণ এমনিতেই আমার শরীর ভালো থাকতো না, তারপর আবার হচ্ছে সে ব্লগিং করতে ভালো লাগতো না। একটা ব্লগিং করার পেছনে তো অনেক কিছু করতে হয়, তো এত আর ইচ্ছা করতো না, আমি এমনকি শর্ট ভিডিও দিয়েও ছেড়ে দিয়েছিলাম। তো সেই কারণে আমি জানো তো কোনো কিছুই আমি সেরকমভাবে ক্যামেরাবন্দি করতে পারিনি বেটুর আর কি, সব কিছু পুরনো স্মৃতি আমি কোনো কিছুই ক্যামেরাবন্দি করতে পারিনি। এমনকি বেটু আমি যেদিনে হয়েছে আমার সি-সেকশন সেই দিনে তক্ক আমি কোনো ভিডিও করিনি। আর হচ্ছে বেটু যে মানে বেটুকে দেখিয়েছে সবাইকে, সেটারও কোনো ভিডিও ক্লিপ মানে কোনো কিছুই নেওয়া হয়নি, মানে এমনই অবস্থা। এমনিতেও আমার যে ওটি এক্সপিরিয়েন্স সেটা তো আরও বেশি বাজে। একটা মা হতে গেলে সত্যিই অনেক কষ্ট করতে হয়, সেটা ওই মানে হসপিটালে যে
যে কটা দিন ছিলাম সেই কটা দিন খুব ভালোভাবে বুঝতে পেরে গেছি। তবে এটা সত্যি যে যখন বেটু হয়ে গেছে তার মুখটা যখন দেখেছি, ওই যে 4-5 দিনের কষ্ট সেটা মানে এক নিমেষের মধ্যে দূর হয়ে গিয়েছিল। কোনো কিছু মনেই হয়নি যে আমার কোনো কিছু কষ্ট হয়েছিল বা কিছু, এরকমটাই হয়তো মায়েদের সাথে হয়। তো এই দিকটা দেখো অনেক কথা আজকে বলে ফেললাম, মানে মনের কথাগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, এই দিকটাতে আমি অনেক কিছু কাজ বাগিয়ে নিলাম, দেখতেই পেলে। আর এখন দেখো বিকালবেলা অনেকটা সময় পর তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন দেখো বিকালবেলাতে দুপুরবেলা বাবা এখানটাতে হালকা পাতলা একটু বিছানা পেতে আর কি একটু শয়। তো ওই কারণে এই যে দেখো দুটো কাঁথা মতন আর একটা কাঁথা মতন আর একটা বেডশিট পেতে ছিল, তো সেটাকেই দেখো আমি ভাঁজ করে নিয়েছি, নাহলে এটা পড়ে থাকবে তো পড়েই থাকবে। আর এই যে দেখো এই ছোট জিনিসটা, এটার কত দাম তোমরা কেউ আন্দাজ করতে পারবে? মানে এত ঠকে গেছি না এই জিনিসটা নিয়ে। এই ছোট জিনিসটা 2000 টাকা দাম নিয়েছে, এইখানেরই ক্যান্টিন থেকে নিয়েছি। মানে এতটা ঠকে যাব সত্যিই ভাবতে পারিনি, মানে অনেক ঠকে গেছি, জীবনে প্রথমবার এতটা ঠকেছি জানো। এইটুকু জিনিসটার 2000 টাকা দাম নিয়েছে, মানে কি বললে হয়তো ভাববে যে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছে। সত্যি বিশ্বাস করো আমি বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছি না, এটা অন গড এত টাকা সত্যি দাম নিয়েছে। আর ভাবতেও পারিনি, আমরা মানে যখন ওইখানে ছিল না তখন দেখে ভাবছিলাম উপর থেকে যে অনেকটা বড় হবে আর বেটুর খেলার জন্য অনেকটা ভালো হবে, ওই জন্য কিন্তু এই জিনিসটা নিয়েছিলাম। কিন্তু ঘরে এসে যখন এটাকে মেলছি তখন দেখছি ও বাবা এইটুকু জিনিসটা তো। আর বেটু এটাতে জানো তো 5 মিনিটও খেলে না, ওকে 5 মিনিট রাখলে ও এদিক ওদিক ভেগে যায় আর কি, ওকে রাখতেই পারি না। মানে এইটুকু জিনিসটা তো ও থাকে না কি আবার। তো যখন ওকে মানে একটু একটু বসতে শিখেছিল তখনই কিন্তু নিয়েছিলাম, তখন বেশ ভালো হতো যেহেতু এখানে স্টাইলে অনেকটাই ঠান্ডা, তখন ও বসে থেকে আর কি খেলতে পারতো, তখন ওই ওই জিনিসটা খুব কাজে লেগেছে। যখনই ও একটু বড় হয়ে গেছে তখন থেকে আর কিন্তু কাজে লাগেনি, তার থেকে এখন মনে হয় যে ওর থেকে বরঞ্চ দুটো মাদুর নিয়ে নিলে আমাদের কাজের কাজ হতো। তো এই দিকটাতে দেখো আমি হচ্ছে বিকালের যে জামাপত্রগুলো ছিল, আজকে অনেক কিছুই কাচাকুচি করেছিলাম বললাম না, তো অনেক কিছু আজকে কাচাকুচি করেছিলাম। তো সেগুলোই দেখো বড় বড় যে জিনিসগুলো সেগুলো ভাবলাম যে এরকম এই দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঠ করে নিই, কারণ বড় বড় জিনিস বসে বসে পাঠ করতে না একটু মানে অস্বস্তি বোধ হয় আর কি। তো ওই জন্য যে দেখো চট করে আর কি বড় জিনিসগুলো এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঠ করে নিচ্ছি। তার আগে তো দেখতেই পেলে বিছানাটা তুলে আর হচ্ছে ঘরটাকে ভালোভাবে কিন্তু ঝাড়ু দিয়ে দিয়েছি, কারণ যতবারই আমাদের ঘরেতে যতবারই ঝাড়ু দাও না কেন ততবারই যে এক গাদা ধুলো কোথা থেকে চলে আসে সেটা বুঝতে পারি না। আর ওটা নোংরা হয়েছিল, তার কারণ হচ্ছে ওইখানটাতে মা কিন্তু আনার ছাড়িয়েছিল, তো আনারের খোসাগুলো নিচটাতেই ফেলে দিয়েছিল, ওই কারণে কিন্তু নোংরাটা হয়ে গিয়েছিলো। ওই জন্য ভাবলাম যে ঝাড়ু একবার দিয়েই দিই। আর এমনিতেও সকাল সন্ধ্যা কিন্তু মানে সকাল বিকেল আর কি ঝাড় দেওয়া ভালো, বা আমিও রোজ কিন্তু দিয়ে থাকি। তো এই দিকটাতে দেখো এই ঘরটাও কিন্তু ঝাড় দিয়ে নিয়েছিলাম, আর তারপরে ওইদিকে বড় বড় জিনিসগুলো কিন্তু পাট করে রেখে দিয়েছি। আর এখন ছোট ছোট যে জিনিসপত্রগুলো আছে বেটুর যে জামাপত্রগুলো আর কি বেশি, তো সেগুলোই দেখো এখন আমি কিন্তু ভালো করে ভাঁজ করে নিচ্ছি। আর ওই দিকটাতে মা কিন্তু গেল আর কি একটু চুলটাকে ছাড়িয়ে নিতে আর একটু ফ্রেশ হতে, কারণ মা তার নাতিকে নিয়ে যাবে একটু বেডু বেডু করতে। বেডু বেডু করতে নিয়ে গেলে বাইরে বেরাতে হবে, আর বাইরে বেরালে হচ্ছে ওরকম ভঙ্গিটাতে তো আর যাওয়া যায় না, এখানে অনেক মানুষজন থাকে। তো ওই কারণে মা একটু ফ্রেশ হয়ে তারপরে কিন্তু বেরাই, এবং সবাই কি আর আমি তো যখন খুশি যেমন খুশি বেরিয়ে যাই, কারণ সবসময় মাথা ছাড়াতে গেলে না আমার এত এত চুল উঠবে, ওই জন্য আমি দিনে কিন্তু দুবারই মাথা ছাড়াই আর দুবারই চিরুনি ভর্তি করে চুল ওঠে, বেশি কিন্তু আমি মাথা ছাড়াই না। আর এমনিতেই আমার লম্বা চুল, ওই জন্য একটুতেই না এলোমেলো হয়ে যায়। তো এই দিকটাতে দেখো বেশ গল্প করতে করতে কিন্তু আমার অনেকগুলো কাজই এগিয়ে গেল। বেটুর এই ছোটো ছোটো জামা কাপড়গুলো ভাঁজ করতে একটু বেশি সময় লাগে, তো ওগুলো ভাঁজ করে নেওয়ার পর এখন দেখো তোমাদের সাথে দেখা হচ্ছে একদম সন্ধ্যাবেলাতে আজকে বানাবো হচ্ছে দেখো মিক্স ভেজ, মানে সব রকম সবজি দিয়ে একটা তরকারি। এইখানে এদের বরের ইউনিটে এই সবজিটা খুব ভালো করে, তো বর বললো ওই রকমই বানাতে। দেখো ওদের মতো ওরা হচ্ছে কুক, ওদের মতো তো আর আমরা রান্না করতে পারবো না, তো তাও একটু চেষ্টা করলাম যাতে আর খেতে ভালো লাগে। ওই জন্য বেশি কিছু না, মানে ইউটিউব থেকে দেখলাম যে কীরকম করে করলে একদম সোজা হবে, ইজি হবে ব্যাপারটা, আর খেতেও ভালো লাগবে। তো প্রথমেই এই যে দেখো কালো জিরা না সরি 5 ফোড়ন দিয়ে তারপর এক এক সবজি, মানে যেই সবজিগুলো ভাজতে একটু সময় লাগে ওই সবজিগুলো প্রথমে দিয়েছি, যেমন মূলো আর গাজর। আর তারপরে দেখো ফুলকপি দিয়েছি, একদম টাটকা ফুলকপি, দুপুরেও ফুলকপি খেয়েছি আবার রাতেও কিন্তু ফুলকপি কাটছি, কারণ অনেক সবজি নিয়ে নেওয়া হয়েছে একসাথে, আর ওগুলো বেশি দিন রেখে দিলে নষ্ট হয়ে যাবে। তো ওই কারণে এই যে দেখো একদম টাটকা ফুলকপি একটা কেটে দিয়েছিল মা, কিন্তু সবটা দেয়নি, তাও হাফটা দিয়েছে, কারণ ফুলকপি ওই অনেকটা বড় ছিল, তো সবটা দিয়ে দিলে পুরো মানে তরকারিটা
দিকটায় পুরো ফুলকপি হয়ে যেত, আর বাকি সবজিগুলোর কোনো পাত্তা পাওয়া যেত না। তো ওই দিকটাতে ফুলকপিটা দেওয়ার পর হালকা লাড়াচাড়া করার পর মানে ফুলকপিটা একটু ভাজতে হবে, নাহলে ফুলকপির কীরকমই একটা গন্ধ ছাড়ে, ওই জন্য ফুলকপিটা একটু ভাজতে হবে। আর ফুলকপিটা যাতে জলদি ভাজা হয়ে যায় ওই জন্য দেখো হালকা করে কিন্তু নুন দিয়ে দিয়েছি, এখন কিন্তু হলুদ দিব না। আর এরপরে এক এক করে যা সবজি আছে, এই যে দেখো বিনস আছে, তারপর এক এক সবজি কিন্তু হালকা একটু ভেজে তারপরে কিন্তু দিয়ে দেবো। সবগুলো হয়তো একসাথে ভেজে ভেজে মানে সবগুলো একসাথে দিয়ে দিলেই হয়, কিন্তু আগেই বললাম যে যে সবজিগুলো একটু ভাজতে সময় লাগে আর যে সবজিগুলো বেশি আর কি একটু শক্ত থেকে যায় সবজি হওয়ার পরও, তো সেই সবজিগুলো আগে দিয়েছি যাতে ওটা ভাজা হয়ে গেলে খেতে ভালো লাগে। তো তারপরে এক এক করে দেওয়ার পরে এই যে দেখো আলু দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে কিন্তু কুমড়োও একটুখানি দিয়েছি। আর এখানকার কুমড়ো মানে খুবই ভালো, একটুখানি দেওয়ার পরেই কিন্তু সিদ্ধ হয়ে যায়, তো ওই কারণে একটু কুমড়োও দিয়েছি। আর এখন দেখো সব সবজি দিয়েছি, হালকা একটু লাড়াচাড়া করার পর এখন কিন্তু হলুদটাকে দিচ্ছি। আর হলুদটা দিতে দিতে না একটু বেশিই পড়ে গেছে, তো তা যাই হোক একটুখানি ভাজলে পরে আর কোনো কিছু অসুবিধা হবে না। আর এটাকে অনেকক্ষণ ধরে ভাজতে হবে, এটার যে জল বেরোবে এই সবজিগুলোর মধ্যে যে জল বেরোবে সেই জলে একটুখানি আর কি ভাপিয়ে মানে ঢাকা দিয়ে দিয়ে লাড়তে হবে। তারপরে যে মানে লাস্টে যে আর কি জল থাকছে না, একদম শুকিয়ে যাচ্ছে, তখন হালকা একটু জল দিয়ে তারপরে কিন্তু আর কি মানে একটু সিদ্ধ করতে হবে। সব সবজিগুলো তো আর সবজির জলে সিদ্ধ হয় না, হালকা একটু কিন্তু জল দিতে হবে। তো এই যে দেখো আমি কিন্তু হালকা করে জল দিয়েছি, প্রথমে ভাবছিলাম যে পুরো একদম ভর্তি করে জল দিয়ে দেবো, আর তারপরে দিয়েও দিয়েছি। আর একটু ভর্তি করে জল না দিলে কি হয় বলো তো, মানে সবজিটা তাড়াতাড়ি সিদ্ধ হতে চায় না, ওই জন্য একটু দেখো জল দিয়েছি। আর এখন দেখো প্রায় সিদ্ধ হওয়ার পথে। আর এই জলটা কিন্তু রাখলে হবে না, একটুখানি আর কি জলটা মরতে হবে, তবেই তো ওদের ইউনিটের মতো হবে, একদম পুরো শুকনো শুকনো একদম ভাজা ভাজা। কিন্তু যা আর কি যেরকম থিকনেসটা রয়েছে এরকমটা থাকলেও কিন্তু রুটির সাথে খেতে কিন্তু ভালো লাগে। তো এই যে দেখো এটার মধ্যেও এখনও কিছু মানে দিতে বাকি আছে, সেটা হচ্ছে ধনেপাতা। তো ধনেপাতা দিয়ে দিলে পুরো কমপ্লিট। আর এর মধ্যেও দিয়েছি আমি কিন্তু সবজি মশলা, মানে লাস্টেই দিয়েছি। আর এইদিকে দেখো ধনেপাতা একটু কেটে নিয়েছি, তো সেটাই ধনেপাতাটা এখন একটু দিয়ে দেবো। আর একটু না বেশ অনেকখানি দিয়েছি যাতে খেতে ভালো লাগে। বন্ধুরা এখনও অবধি যারা আমার সাথে আছো, এত দূর পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, তারা অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে পরের ভিডিওর জন্য, প্লিজ একটা লাইক করে দিও। আর এই যে দেখো এখন কিন্তু সবজিটার অবস্থা, তখন দেখতে পেলে কতটা জল ছিল, আর এখন জলটা মরতে মরতে বেশ কিন্তু ভাজা ভাজা হয়েছে। আর সত্যি কথা বলছি একদম অন গড, এত সবজিটা খেতে টেস্টি হয়েছিল, একদম সিম্পলভাবে, যে কোনো কথাই ছিল না, একদম সিম্পলভাবে করেছি। হয়তো ইউটিউবে দেখাচ্ছিল পনির টনির দিয়ে মিক্স ভেজ, কিন্তু একদমই আমি পনির টনির কিছুই দিইনি, শুধু একদম ভেজে ভেজে করেছি, তো ওই জন্য খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আর সবজিগুলো ভাবছিলাম যে গোটা গোটা থাকবে, গোটা গোটা থাকলে আরও ভালো লাগতো, কিন্তু এই এত কিছু ঘাটার কারণে কিন্তু গেছে একদম পুরো গলে। একটাতে দেখতে পাচ্ছ যে রুটি গোলা ছিল দুধ দিয়ে, ওটা কিন্তু ভাইয়ের জন্য ছিল। আর একটা দিদি কমেন্ট করে জিজ্ঞাসা করেছিল যে ভাইয়ের কি হয়েছে, ভাইয়ের হচ্ছে কানের অপারেশন হয়েছে, ও কিন্তু গোলা গোলা খাবার খায় ওর জন্য। আর এইদিকে আমাদের খাবার দেখো গরম গরম রুটি, আর তার সাথে ছিল কিন্তু গরম গরম এই যে দেখো মিক্স ভেজ, মা কিন্তু সবার পাতে দিয়ে দিচ্ছে। তো চলো আজকের মতো আসি, দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে, টাটা।